আসসালামু আলাইকুম। আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের এই যে সিম্পল ডিজাইনটা আছে, এই সিম্পল প্রসেসরের ডায়াগ্রামটাতে কোনো একটা ইনস্ট্রাকশন আমরা যখন আহ, এখানে ইনস্ট্রাকশন মেমোরি থেকে ফেচ করি এবং পুরো ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে আমরা যখন একটা রেজাল্ট বের করি, এই পুরা কাজটা কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করা থেকে শুরু করে রেজাল্ট পাওয়া পর্যন্ত এই পুরা কাজটা হয় কি একটা ক্লক সাইকেলে এই পুরা কাজটা কমপ্লিট করা হয়। তার মানে আমাদের যে ক্লক সিগন্যালগুলো আছে ওখানে একটা ক্লক সাইকেলে বা একটা ক্লক পিরিয়ডে এই এতটুকু টাইমের মাঝখানে আমাদের এই পুরা ইনস্ট্রাকশনটা কমপ্লিট করা লাগে এক্সিকিউশন সহ রেজাল্ট পাওয়া পর্যন্ত পুরাটা কাজ এই একটা ক্লক সাইকেলে কমপ্লিট হয়। এটা আমাদের যে সিম্পল ডিজাইনটা ছিল এটা একটা বৈশিষ্ট্য ছিল যে এটা একটা সিঙ্গেল সাইকেল ডায়াগ্রাম, মানে একটা সাইকেলের মাঝে আমাদের পুরোটাকে কমপ্লিট করা লাগে। সো তার মানে কি যে আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে ওগুলার বেসিসে আমাদেরকে যে সিগন্যালটা আছে ক্লক সিগন্যালটা এটার পিরিয়ডটাকে এমনভাবে ডিসাইড করা লাগবে বা এটার টাইমটাকে ক্লক টাইমটাকে বা পিরিয়ডটাকে এমনভাবে ডিসাইড করা লাগবে যাতে এই টাইমের মধ্যে সবগুলা ইনস্ট্রাকশনই কি কমপ্লিট করতে পারে নিজেদের কাজ। সো আমরা জানি যে আমাদের ইনস্ট্রাকশনগুলো কি বিভিন্ন ডিফারেন্ট টাইপের ইনস্ট্রাকশন আছে, যেরকম আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে কি আর টাইপের ইনস্ট্রাকশন, যেরকম এডিশন করা। তারপর আর কি আছে আমাদের লোড স্টোর আছে। লোড হলো একটা আই টাইপের ইনস্ট্রাকশন লোড। তারপর স্টোর আছে। তারপর আমাদের আবার ব্রাঞ্চিং এর কন্ডিশন চেকিং এসবের কন্ডিশন চেক করার বেসিসে কিছু ইনস্ট্রাকশন আছে, যেটার বেসিসে কি আমরা একটা ইনস্ট্রাকশনে যখন এক্সিকিউট করছি যদি কন্ডিশন ট্রু হয় আমরা এক জায়গায় জাম্প করে যাচ্ছি, কন্ডিশন ফলস হলে অন্য জায়গায় জাম্প করতেছে। সো এই ব্রাঞ্চিং এর ইনস্ট্রাকশন আছে। এরকম আমাদের কি মাল্টিপল টাইপস অফ ইনস্ট্রাকশন আছে। সো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমরা জানি যে কাজগুলো ডিফারেন্ট, সেরকম ভাবে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য টাইমও আমাদের ডিফারেন্ট লাগবে। এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কি আমাদের টাইমটা কেন ডিফার করবে, কারণ প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য সেম পরিমাণ কাজ করা লাগে না। যেরকম আমরা যদি চিন্তা করি যে এডিশনের জন্য বা সাবস্ট্রাকশনের জন্য আমাদের কি হয়, ইনস্ট্রাকশনটা ফেচ করার পরে আমরা যখন এই সোর্স রেজিস্টারগুলো নেই এবং ওই সোর্স রেজিস্টারগুলার এখান থেকে এই রেজিস্টার অংশ থেকে ডিকোড করে বের করি এবং সোর্স রেজিস্টারের ভ্যালুগুলা নিয়ে আসি এইদিকে, তখন ওই ভ্যালুগুলা ইউজ করে সোর্স রেজিস্টারের ভ্যালুগুলা ইউজ করে আলোতে আমরা একটা অপারেশন করি। সেটা কি যদি এডিশন হয় তাহলে আমরা এডিশন অপারেশন করি এবং এটা করার পরে যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটাই আমরা ব্যাক করি এই দিক থেকে। এটা করার পরে আমাদের যে রেজাল্টটা আসে এই রেজাল্টটা আমরা ব্যাক করি এই দিক থেকে এখানে নিয়ে আসি এবং ফিডব্যাক আকারে আমরা পিছনে পাস করে দিই এবং এই রাইট রেজিস্টারে রাইট করে দিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এডিশনের যে অপারেশনটা এটার জন্য আমাদের জাস্ট এই ইনস্ট্রাকশন মেমোরি এবং রেজিস্টার ডিকোডের অংশটা এবং আলু, এই তিনটা জিনিস, এই তিনটা মেইন কম্পোনেন্ট ইউজ হচ্ছে। এই তিনটা মেইন কম্পোনেন্ট ইউজ হচ্ছে এবং আলু থেকে বা এলইউ থেকে যে রেজাল্ট আসতেছে ওই রেজাল্টটা আমরা সরাসরি পিছনে রেজিস্টারে রাইট করে দিতেছি। সো এখানে যে কাজগুলো হচ্ছে ওটা যদি আমরা দেখি কি কি কাজ হচ্ছে, যদি এডিশন অপারেশনটার জন্য আমাদের যেসব কাজ হচ্ছে সেটা কি, যে আমাদের ইনস্ট্রাকশন ফেচ করা লাগতেছে, ইনস্ট্রাকশন ফেচিং এর কাজ হচ্ছে। তারপর রেজিস্টারে এসে ইনস্ট্রাকশন ডিকোডের কাজ হচ্ছে, ইনস্ট্রাকশন ডিকোড। তারপর এএলইউতে এসে কি আমাদের কিছু ক্যালকুলেশন করা লাগতেছে অথবা এক্সিকিউশন করা লাগতেছে, এটাকে আমরা কি ইএক্স বলতে পারি। সো তারপর আবার কি করা লাগতেছে, এখান থেকে এক্সিকিউশন করে বা রেজাল্টটাকে বের করার পরে রেজাল্ট আমরা পিছনে আবার ফিডব্যাক আকারে দিয়ে দিচ্ছি। এই যে এটার এই লাইনটা দিয়ে আমরা আবার এখানে রেজিস্টার লিখে দিচ্ছি। এটাকে আমরা বলি কি রাইট ব্যাক। রাইট ব্যাক করা মানে আমাদের রেজাল্টটা আমাদের এক জায়গায় স্টোর করা লাগবে। সো এটাকে আমরা পিছনের দিকে আবার ফিডব্যাক আকারে দিয়ে রাইট রেজিস্টারে স্টোর করতেছি। এটা কি এডিশন বা সাবস্ট্রাকশন এই টাইপের অপারেশনগুলোর জন্য। সো আমরা দেখতেছি যে এই চারটা কাজ আমাদের হচ্ছে এখানে
যখন আমরা এডিশন অপারেশনটা করতেছি। সিমিলারলি আমরা যদি স্টোরিং এর অপারেশনটা দেখি, আমরা ধরেন একটা অপারেশন আছে আমাদের স্টোরিং এর জন্য, যে আমরা এই x1 এর ভ্যালুটা কিছু একটা মেমোরি অ্যাড্রেসে স্টোর করব। সো এই মেমোরি অ্যাড্রেসটাতে আমরা x1 এর ভ্যালুটা স্টোর করব। সো ইন দ্যাট কেস যেসব আহ, আমাদের যেসব কম্পোনেন্ট ইউজ হবে, এটা যদি আমরা একটু দেখি কিরকম হবে। সো আমরা যদি স্টোরিং এরটা চিন্তা করি, প্রথমে সব সময় কি আমাদের প্রথমে আগে ইনস্ট্রাকশনটা আমরা ফেচ করব, তারপর এই রেজিস্টারসে গিয়ে আমরা কি করব, যে ইনস্ট্রাকশনগুলো ডিকোড করব, মানে কোন রেজিস্টারটা কি মিন করে এটা ডিকোড করব, তারপর এবং ওখানে রেজিস্টার ফাইল থেকে ডাটাগুলো পড়ে নিয়ে এসে এই দিক দিয়ে পাস করে দিব। সো স্টোরিং এর ক্ষেত্রে আমরা এই দিক দিয়ে দুটা এই পাস থেকে আমাদের একটা ইমিডিয়েট 40 যায়, এই 40 এই ক্ষেত্রে একটা ইমিডিয়েট ভ্যালু এই দিক থেকে যাবে, এবং আরেকটা রেজিস্টার ভ্যালু হুইচ ইজ এখানে x2 এর যে ভ্যালুটা আছে এটা এদিক থেকে যাবে এবং অ্যাড্রেসটা ক্যালকুলেট হবে। এবং এই x1 যে ভ্যালুটা আমরা স্টোর করতে চাই, এই x1 ভ্যালুটা আমরা এই যে এই দিক থেকে পাস করে দিচ্ছি এখানে যে ডাটাটা আমরা রাইট করতে চাই। সো এই x1 এর ভ্যালুটা এদিকে পাস করে দিচ্ছি যে ডাটাটা রাইট করতে চাই, আর x2 আর ইমিডিয়েট মিলে এই ইমিডিয়েটটা যেটা এই দিক দিয়ে যাচ্ছে, এই ইমিডিয়েট আর x2 মিলে আমরা একটা অ্যাড্রেস ক্যালকুলেট করতেছি। পরবর্তীতে এই মেমোরি অ্যাড্রেস থেকে এই মেমোরি অ্যাড্রেসে গিয়ে এই ডাটাটা আমরা স্টোর করে দিচ্ছি। সো স্টোরিং এর ক্ষেত্রে তার মানে কি কি কাজ হচ্ছে? স্টোরিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে, তারপর রেজিস্টারে সেই ইনস্ট্রাকশন ডিকোড হচ্ছে, তারপর এএলইউ তে এসে আমাদের কি করা লাগতেছে, এএলইউ তে এসে আমাদের অ্যাড্রেসটা ক্যালকুলেট করা লাগছে, তারপর মেমোরিতে এসে স্টোর করা লাগছে। ওই অপারেশনটাকে আমরা বলি মেম। মেম মানে মেমোরির সাথে যে কোনো ইন্টারাকশনকে আমরা মেম দিয়ে প্রকাশ করি। সো এই 4টা কাজ আমাদের করা লাগতেছে। সো এডিশনের ক্ষেত্রে যেরকম ছিল ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, এএলইউ তে এসে আমাদের একটা অপারেশন করা লাগছিল, তারপর আবার রাইট ব্যাক করা লাগছিল। এই জায়গায় আমাদের মেমোরির সাথে ইন্টারাকশন হয়েছে, এখানে হয় নাই। আবার এখানে একটা রাইট ব্যাক অপারেশন হয়েছে, যেটা এখানে হয় নাই। এখন আমি যদি আরেকটা অপারেশন চিন্তা করি, যে ধরেন আরেকটা অপারেশন আছে কি, আমরা লোড করতে চাচ্ছি। সো আমরা যদি একটা লোড অপারেশন চিন্তা করি, যে আমাদের লোড করব x1 ভ্যালুটা, x1 রেজিস্টারে আমরা ডাটাটা লোড করব কোন অ্যাড্রেস থেকে, এই যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে which is x2 প্লাস 40, এই মেমোরি অ্যাড্রেস থেকে একটা ডাটা পড়ে বা রিড করে না আমরা x1 এ রাইট করে দিব। সো এটা ইনস্ট্রাকশনটা এক্সিকিউশনের সময় যে কম্পোনেন্টগুলো ইউজ হয়, এটা যদি আমরা একটু দেখি, যে আমাদের প্রথমে ইনস্ট্রাকশনটা ফেচ হবে, তারপর এখানে এসে আমাদের ইনস্ট্রাকশনের যে রেজিস্টারগুলো আছে এটা ডিকোড হবে, কোনটা ডেস্টিনেশন কোনটা সোর্স এসব ডিকোড হবে। এইদিকে গিয়ে আমাদের একটা অ্যাড্রেস ক্যালকুলেট হবে, এবং পরবর্তীতে মেমোরি থেকে ডাটাটা পড়বো আমরা, এখানে এই অ্যাড্রেসে ডাটাটা পড়বো, রিড করব, এবং ওই ডাটাটা এই দিক থেকে ফিডব্যাক আকারে পিছনে দিব, এবং এই x1 রেজিস্টারে ওই ডাটাটা আমরা রাইট করে দিব। সো আমরা যদি চিন্তা করি যে আমাদের লোডের জন্য অ্যাকচুয়ালি কি লোডের জন্য আমাদের অ্যাকচুয়ালি কি কম্পোনেন্ট ইউজ হচ্ছে, প্রথমে ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে, তারপর ইনস্ট্রাকশন ডিকোড হচ্ছে, তারপর এএলইউ তে এসে আমাদের রেজাল্ট ক্যালকুলেট হয়েছে, অ্যাড্রেস ক্যালকুলেট হয়েছে মেমোরির, তারপর মেমোরিতে আমরা ওই অ্যাড্রেসে আমরা ভ্যালুটা কি ভ্যালু আছে সেটা রিড করেছি, এটাকে আমরা বলি মেমোরির সাথে ইন্টারাকশন MEM। এবং তারপরে আমরা যেটা করেছি রাইট ব্যাক করেছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা কাজ হয়েছে। সো এই বাকি দুইটাতেই 4টা কাজ ছিল, এই লোড ইনস্ট্রাকশনটাতে সবচেয়ে বেশি কাজ হয়। সো আমরা দেখতেছি যে যতগুলো অপারেশন আছে সবগুলাতে কি ডিফারেন্ট টাইপের কাজ এবং কাজের পরিমাণও কি ডিফার করে। সো আমাদের যতগুলো অপারেশন নিয়ে আমরা এখানে এই ডায়াগ্রামগুলোতে আলোচনা করেছি, তার মধ্যে যে লোড ইনস্ট্রাকশনটা আছে ওইটাতে সবগুলা কম্পোনেন্টই ইউজ হয়। সো লোডের ইনস্ট্রাকশনে সবচেয়ে বেশি টাইম লাগে। সো আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের এই
ক্লক পিরিয়ডটাকে এমন হওয়া লাগবে যাতে সব ইনস্ট্রাকশনই ওই ক্লক পিরিয়ডের মধ্যে কমপ্লিট করা যায় বা ওই ক্লক সাইকেলের টাইমের মধ্যে কমপ্লিট করা যায়। সো আমাদেরকে সবচেয়ে বেশি যে ইনস্ট্রাকশনটা টাইম নেয় ওই ইনস্ট্রাকশনের এক্সিকিউট হইতে যে টাইম লাগে ওই টাইমটাকে ক্লক পিরিয়ড হিসেবে আমাদের ডিসাইড করা লাগবে, যাতে করে অন্য যেগুলো ছোট আছে ওগুলো তো ওই টাইমে শেষ হয়ে যাবেই, যেটা সবচেয়ে বেশি টাইম নেয় ওইটা ওই টাইমে যাতে শেষ হইতে পারে। এই জন্য যেটা সবচেয়ে বেশি টাইম নেয় ওটাকে আমরা ক্লক সাইকেলের টাইম পিরিয়ড হিসেবে নির্ধারণ করব। সো এখানে দেখেন যে যেটা বলছে যে লংগেস্ট ডিলে ডিটারমাইন্স ক্লক পিরিয়ড। সো আমাদের এই ক্ষেত্রে যেহেতু লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি টাইম নেওয়া হয়, সো ইনস্ট্রাকশন মেমোরি, রেজিস্টার ফাইল, এএলইউ, ডাটা মেমোরি, রেজিস্টার ফাইল, এই সবগুলা কম্পোনেন্ট বা সবগুলা কাজেই লোড ইনস্ট্রাকশনে হয়। সো লোড ইনস্ট্রাকশনটা বেশি টাইম নেয়। সো লোড ইনস্ট্রাকশনে যে টাইমটা লাগে ওটাকে আমরা ক্লক পিরিয়ড বা ক্লক টাইম হিসেবে নির্ধারণ করব। সো কেন এটা করা হয়েছে যে এক একটা অপারেশনের জন্য যেহেতু এক এক টাইম লাগে, সো প্রত্যেকটার জন্য যদি আমরা আলাদা টাইম চিন্তা করে আলাদা ক্লক পিরিয়ড বা আলাদা ক্লক সাইকেল ডিজাইন করি, ডিভাইসটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে। আমরা জানি আমরা সিম্পলিসিটিকে বা সিম্পল ডিজাইনকে বেশি প্রেফার করি। এটা একটা প্রিন্সিপাল ছিল, ডিজাইন প্রিন্সিপালের মেইন যেটা ছিল যে কমন জিনিসগুলাকে টার্গেট করা এবং কমন জিনিসগুলোর উপর বেস করে একটা সিম্পল একটা ডায়াগ্রাম দেওয়া। সো ওইটার বেসিসে আমরা ক্লক পিরিয়ডটাকে ফিক্সড রেখেছি। সো যেটার সবচেয়ে বেশি টাইম লাগে ওটাকে আমরা ক্লক পিরিয়ড হিসেবে দিয়ে দিছি। সো বাকিগুলোও ওই টাইমের মাঝখানেই শেষ হয়ে যাওয়ার কথা। সো যেটা হয় এটা আমাদের এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করেছি যে এই ক্লক পিরিয়ডটা এবং একটা ক্লক পিরিয়ডে পুরাটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শেষ হবে, এই কাজটা আমাদের সিম্পল সার্কিটের একটা শর্ত বা সিম্পল সার্কিটের একটা ফিচার ছিল। সো এখানে যেটা সমস্যা হয়েছে যে আমরা দেখতেছি যে যেহেতু প্রত্যেকটার জন্য আমরা একটা ক্লক পিরিয়ড ফিক্সড করে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা অপারেশনের টাইম সেম লাগতেছে না। তার মানে কিছু কিছু অপারেশন ওই ক্লক পিরিয়ডের অনেক আগেই ওদের এক্সিকিউশন শেষ হয়ে যায়, ওরা ওয়েট করে বসে থাকে, মানে আইডল অবস্থায় বসে থাকে, কোনো কাজ করে না। সো দেখা যাচ্ছে ওই টাইমটা ডিভাইসটা অ্যাকচুয়ালি ওয়েস্ট হচ্ছে, ওর আহ, ওই টাইমটা ওয়েস্ট হচ্ছে যেহেতু ওকে অপেক্ষা করা লাগতেছে পুরো ক্লক পিরিয়ড পর্যন্ত। সো সিম্পলিসিটি বজায় রাখতে গিয়ে আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলতেছি। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যই আমাদের নতুন আরেকটা ডিজাইন আসছে। এটাকে আমরা কি বলছি, পাইপলাইন বেস ডিজাইন। আমরা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম, তারপর আবার বলতেছি। সো আমাদের ডিজাইন দুই ধরনের আমরা দেখছি, একটা কি সিম্পল যেটা আমরা এতদিন আলোচনা করছি, আরেকটা এখন যেটা আলোচনা করব সেটা হলো কি পাইপলাইন। সো এটা কেন আসছে সেটার কারণটা আমি বললাম এতক্ষণ, যে যেহেতু আমরা সবচেয়ে বেশি টাইম নেয় যেটা ওইটার বেসিসেই ক্লক পিরিয়ডটাকে ফিক্সড করতেছি। সো যেগুলা কম টাইমে শেষ হয়ে যায় ওগুলা ওদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওরা অনেকক্ষণ ওয়েট করে বসে থাকা লাগে, ক্লক পিরিয়ডটা শেষ হলে নতুন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন শুরু হয়। সো ওই টাইমটা ওয়েস্টটা দূর করার জন্য আমরা যেটা করছি যে আমরা একটা পাইপলাইন বেস নিয়ে আসছি। এবং আরেকটা কারণ হলো যে আমরা যখন আম, আম, আমরা যখন এই পুরা ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন শেষ হবে, তারপর একটা এক্সিকিউশন শুরু হবে, মানে সিকুয়েন্সিয়াল ওয়েতে করলে যেটা হয়, ধরেন যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছিল ওর যখন ইনস্ট্রাকশন মেমোরির কাজ শেষ হয়ে যাবে ও তখন রেজিস্টার অংশে চলে আসবে। তখন এই ইনস্ট্রাকশন মেমোরি কম্পোনেন্টটা ওয়েট করে থাকবে অথবা আইডল অবস্থায় বসে থাকবে, ওর কোনো ইউজ হবে না। তো ও ওই টাইমটা চাইলে অন্য কেউ ওকে ইউজ করতে পারতো। সো এই সিকোয়েন্সিয়াল কাজটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই, যে পুরাটা একটা ইনস্ট্রাকশন পুরাটা কমপ্লিট হইলে আরেকটা শুরু করবে এরকম না করে, আমরা যদি কম্পোনেন্ট বেসিসে কাজটা করতে চাই, যে এই কম্পোনেন্টটা যখন কোনো একটা ইনস্ট্রাকশনে ইউজ করা শেষ হয়ে যাবে, তার মানে কোনো একটা ইনস্ট্রাকশন যখন আমরা ফেচ করে ফেলবো তখন তো আর ওই ইনস্ট্রাকশন মেমোরিটার ইউজের কোনো দরকার পড়ছে না, ও তখন সামনের কম্পোনেন্টগুলো ইউজ করবে। সো ইন দ্যাট কেস অন্য একটা ইনস্ট্রাকশন চাইলে আমরা এখান থেকে ফেচ করতে পারি। সিমিলারলি যখন কোনো একটা ইনস্ট্রাকশনের রেজিস্টার ডিকোড করা শেষ হয়ে যাবে, ও তখন ও তখন এএলইউ পর্যায়ে চলে যাবে, তখন চাইলে আমরা অন্য একটা ইনস্ট্রাকশন চাইলে ও রেজিস্টার গুলা ডিকোড করতে পারে বা এই রেজিস্টার অংশটাকে ইউজ করতে পারে। আর ও অন্য একটা ইনস্ট্রাকশন যদি ইউজ না করে আমরা যদি সিকোয়েন্সিয়াল চিন্তা করি, তখন ইন দ্যাট কেস যখন এএলইউ ইউজ হচ্ছে
এএলইউ কোনো একটা ইনস্ট্রাকশন ইউজ করতেছি, এই কম্পোনেন্টগুলা শুধু শুধুই ওয়েট করে বসে থাকবে, ওদের কোনো কাজ নাই, আমরা চাইলে ওদেরকে অন্যভাবে ইউজ করতে পারি। সো এই প্যারালালিজম জিনিসটাকে ইন্ট্রোডিউস করতে গিয়ে পাইপলাইন ব্যাপারটা আসছে। তার মানে যে ইনস্ট্রাকশনগুলা যে ইনস্ট্রাকশনগুলো ইন্ডিপেন্ডেন্ট, লাইক আমি যদি একটা উদাহরণ দিই, সো এখানে যেটা হচ্ছে যে আমরা x2 আর x3 কে যোগ যোগ করে x1 রেজিস্টারের মধ্যে রাখতেছি। আবার এরকম যদি আমরা একটা করি লোড, তারপর সো এখানে যেটা হয়েছে যে আমরা উপরে একটা এডিশন অপারেশন করতেছি এবং নিচে x4 যে রেজিস্টারটা আছে ওটাতে এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটা রিড করে এনে এখানে রাইট করে দিচ্ছি। সো এই দুইটা ইনস্ট্রাকশন কি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এদের কারোর এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে ভ্যালু x1 এর, কারণ এই দুইটা জাস্ট রিড হচ্ছে এবং এই ভ্যালুটা x1 এ রাইট হচ্ছে। সো ভ্যালু চেঞ্জ হচ্ছে x1 এর। আর নিচের ক্ষেত্রে x3 কে আমরা আবার রিড করে x3 এর সাথে 40 যোগ করে যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসের ভ্যালুটা x4 এ রাইট করতেছি। সো এখানকার কোনো কিছুর উপরে বা এখানে যে ভ্যালু চেঞ্জ হচ্ছে x1, তার ভ্যালুটা x1 এর উপরে নিচের কেউ ডিপেন্ড করছে না, মানে নিচের ইনস্ট্রাকশনের কেউ ডিপেন্ড করছে না। সো আমরা চাইলে এই দুইটা অপারেশনকে প্যারালালি এক্সিকিউট করাইতে পারি। সো আমরা যদি এরকম করতে চাই, যখন আমাদের যে কম্পোনেন্টগুলো ছিল ইনস্ট্রাকশন ফেচ, তারপর কি ছিল ইনস্ট্রাকশন ডিকোড মানে রেজিস্টার অংশটা, তারপর আমাদের কি ছিল এক্সিকিউশন বা এএলইউ অংশটা, তারপর আমাদের কি ছিল মেমোরি। সো আমরা আমরা যেটা করতে পারি যে আমাদের পাইপলাইন আইডিয়াটা কিভাবে আসছে, যে আমরা এটা করতে পারি যে প্রথমে এই এডিশনের কাজ শুরু হলো, ও ইনস্ট্রাকশন ফেচ করলো এবং এটা থেকে ইনস্ট্রাকশন ফেচ করে এই রেজিস্টার অংশে চলে আসলো ইনস্ট্রাকশনগুলো ডিকোড করার জন্য, যে কোনটা কোন রেজিস্টারগুলোর সিগনিফিকেন্স কি এগুলো ডিকোড করার জন্য, এবং ওই রেজিস্টার থেকে ওদের ভ্যালুগুলো পড়ে আনার জন্য এই ইনস্ট্রাকশন ডিকোড অংশটা কাজ করে। এরপরে ওর যখন এটার কাজ শেষ হয়ে যাবে তখন ও এখানে এএলইউ অংশ চলে আসবে। সো ওর যখন ইনস্ট্রাকশন ফেচের কাজ শেষ, মানে ও এখান থেকে ইনস্ট্রাকশন ফেচ করে এই ইনস্ট্রাকশন ডিকোড অংশ চলে আসছে, তখন আর ইনস্ট্রাকশন ফেচ বা ইনস্ট্রাকশন মেমোরিটা কেউ ইউজ করতেছে না। সো এটা এখন এমটি বা ফ্রি অবস্থায় আছে। এখন চাইলে লোড ইনস্ট্রাকশনটা আমরা এখান থেকে ফেচ করতে পারি। সো প্রথমে যখন এডিশন কাজ করে ও এই এই জায়গায় চলে আসছে, মানে এখানে এসে ও ডিকোডিং এর কাজ করতেছে, তখন আমরা চাইলে এই লোড ইনস্ট্রাকশনটাকে এখান থেকে ফেচ করতে পারি। সিমিলারলি এরপরে যদি আরেকটা অপারেশন থাকতো, ধরেন যখন এই এডিশন অপারেশনটা ওর রেজিস্টারগুলো ডিকোড করার পরে এই এএলইউ তে চলে আসছে এবং ওদের অপারেশনটা করতেছে, তখন লোড ইনস্ট্রাকশনটা চাইলে তার রেজিস্টারগুলো ডিকোড করতে এই কম্পোনেন্টটাকে ইউজ করতে পারতো। তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টকে যে কোনো একজনই ইউজ করতে পারবে, একাধিক কেউ একাধিক ইনস্ট্রাকশন একসাথে একটা কম্পোনেন্ট ইউজ করতে পারবে না। কিন্তু একজন ইনস্ট্রাকশন যখন একটা কম্পোনেন্ট ইউজ করে ফেলবে এবং ওর কাজ যখন ওই কম্পোনেন্টের উপর শেষ হয়ে যাবে, ও যখন পরের কম্পোনেন্টে চলে যাবে তখন চাইলে অন্য আরেকটা ইনস্ট্রাকশন এটাকে ইউজ করতে পারে। এই পুরাটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করে বসে না থেকে যখন এডিশন এই এএলইউ পর্যায়ে চলে যাবে তখন চাইলে লোড অপারেশনটা এই ইনস্ট্রাকশন ডিকোড অংশে আসতে পারে। সো এইভাবে আমরা চাইলে প্যারালালি অপারেশনগুলোকে চালায় যাইতে পারি। সো এতে যেটা লাভটা হবে যে আমরা আসলে এই ক্ষেত্রে আমাদের যে অংশগুলা এক মানে যে অংশগুলা ফিক্সড করে দেওয়া লাগবে সেটা হলো এই প্রত্যেকটা কম্পোনেন্টের টাইমটাকে আমাদের ফিক্সড করে দেওয়া লাগবে।
তার মানে তখন আমরা যেটা করব যে আমাদের যে ক্লক পিরিয়ড আছে এই প্রতি ক্লক পিরিয়ডে একটা ইনস্ট্রাকশন পুরোটা কমপ্লিট করবে না, আমরা ক্লক পিরিয়ডটাকে এমনভাবে ঠিক করব যাতে করে একটা কম্পোনেন্ট যতটুকু টাইম নেয় ওইটাই ক্লক পিরিয়ড হয়। তার মানে কি যখন আমরা চারটা কম্পোনেন্ট বা চারটা জিনিসের কাজ করব, চারটা কম্পোনেন্টে কাজ করব, টোটাল কি চারটা ক্লক পিরিয়ড অতিবাহিত হবে। সো একটা ক্লক পিরিয়ডে আমরা একটা কম্পোনেন্টেরই কাজ করব। সো এখানে যেটা হয়ে যাচ্ছে তার মানে আমাদের ক্লক পিরিয়ডটা ছোট হয়ে যাচ্ছে, এবং ক্লক পিরিয়ডে যেহেতু ক্লক পিরিয়ডটা ছোট হয়ে যাচ্ছে এখানে যদি কিছু টাইম ওয়েস্টও হয় এটা খুব বেশি ওয়েস্ট হবে না। সো তার মানে এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের যে টাইমটা লাগে ওইটার মধ্যে কোন টাইমটাকে তাহলে আমরা ক্লক পিরিয়ড হিসেবে বাছাই করব। এটার ক্ষেত্রেও সিমিলার কেস, যে যখন আমরা একটা ক্লক পিরিয়ড বাছাই করব এটা একটা ফিক্সড ক্লক পিরিয়ড হবে, যদিও কম্পোনেন্টগুলোতে কাজ করতে টাইমটা কি ডিফারেন্ট লাগে, কোনো কম্পোনেন্টে বেশি টাইম লাগে, কোনো কম্পোনেন্টে কম টাইম লাগে, আমরা যেটাতে সবচেয়ে বেশি টাইম লাগে ওই টাইমটাকেই আমরা ক্লক পিরিয়ড হিসেবে বাছাই করব। সো এটার উদাহরণ এখানে দেওয়া আছে। সো এটার উদাহরণ যদি আমরা দেখি, যে এখানে একটা লন্ড্রি সিস্টেম নিয়ে একটা উদাহরণ দিছে, যে আমরা যখন কাপড় ধুইতে দেই, তারপর কাপড় ভাঁজ করি, বা কাপড় ধোয়ার পরে কাপড় শুকাই, তারপর কাপড় ভাঁজ করি, তারপর আলমারিতে রাখি, এই জিনিসটাকে একটা আমাদের এই কম্পোনেন্টগুলোর সাথে তুলনা দেওয়ার জন্য ওই উদাহরণটা, সহজ উদাহরণটা নিয়ে আসছে। সো এই কাপড় ধুইতে দেওয়া, কাপড় শুকানো, এই প্রত্যেকটাকে এক একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করছে। সো যদি আমাদের নর্মাল ডায়াগ্রাম চিন্তা করি যে প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি হবে, একটার কাজ শেষ হইলে আরেকটা কাজ শুরু করবে, ওই ক্ষেত্রে কি একটা কাপড় আমরা ধুবো, তারপর ওই কাপড়টাকে শুকাবো, তারপর ওই কাপড়টাকে ভাঁজ করবো, তারপর ওই কাপড়টাকে আলমারিতে রাখবো। সিমিলারলি পরের ইনস্ট্রাকশনের জন্য সেম, যে ওই আগের ইনস্ট্রাকশনটা শেষ হইলে পরের কাপড়টাকে আমরা ধুবো, আবার কাপড়টাকে শুকাবো, আবার কাপড়টাকে ভাঁজ করবো, কাপড়টাকে আলমারিতে রাখবো। সো এটা করলে যেটা হবে যে প্রত্যেকটা কাপড় ধোয়ার পুরো প্রসেসটা শেষ করার পরেই আরেকটা জিনিস আমাদের হাতে নেওয়া লাগবে। সো এখানে যেটা সমস্যা হইতেছে, আমরা যখন কাপড় ধুয়ে ফেলতেছি, কাপড় শুকাইতে দিছি, আমরা চাইলে ওই টাইমে আরেকটা কাপড় এখানে ধুইতে দিতে পারি, আমাদের পুরাটা টাইম অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। যেহেতু আহ, এই একটা কাপড় ধুয়ে শুকাইতে দেওয়ার পরে ওই কাপড়টার তো আর এই মেশিনটা ইউজ করতেছে না, সো এটা তো খালি পড়ে আছে, এখন চাইলেই আমরা এই মেশিনটাকে ইউজ করতে পারি। যখনই এই কাপড়টাকে আমরা এই মেশিন থেকে বের করে শুকাইতে দিছি তখনই আরেকটা কাপড় চাইলে আমরা কি ধুইতে দিতে পারি ওই মেশিনে। সো এইভাবে আমরা চাইলে কি প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি ইন্ডিভিজুয়াল চিন্তা করি, ওই কম্পোনেন্টগুলো একজনই ইউজ করবে, এবং ওর কাজ শেষ হয়ে গেলে চাইলে আমরা আরেকজনকে শুরু করে দিতে পারি পুরো প্রসেস শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে। সো এটাই আমাদের এই ডায়াগ্রামটার মতো করে ইকুইভ্যালেন্ট করে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে। সো আমাদের ক্ষেত্রেও যদি আমরা কম্পোনেন্টগুলোকে এরকম ভাবে ভাগ করি, আমরা একটু আগেই বলছি যে ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন ডিকোড, এটা কি রেজিস্টার অংশে যে আমরা ইনস্ট্রাকশনের প্রত্যেকটা রেজিস্টারকে ভাগ করি এটাকে বলা হয় ইনস্ট্রাকশন ডিকোড। তারপর কি এএলইউ অংশে যে আমরা অপারেশনগুলো করি এটাকে বলা হয় এক্সিকিউশন। তারপর মেমোরির সাথে যে আমরা ইন্টারাকশন করি এটাকে বলা হয় মেম। তারপর আমরা যে ডাটাটাকে কোনো অপারেশনের ক্ষেত্রে ডাটাটাকে আবার রাইট করা লাগে রেজিস্টারে, ওই ক্ষেত্রে ওই অংশটাকে বলা হয় কি রাইট ব্যাক। সো এই কাজগুলাও আমরা কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা চাইলে কি প্যারালালি করতে পারি, পুরা সিকোয়েন্সিয়াল ওয়েতে পুরাটা কাজ শেষ হলে অপেক্ষা না করে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি কি আমাদের নতুন আর্কিটেকচার, সেটা কি পাইপলাইন, যেখানে আমরা একটা ইনস্ট্রাকশন পুরাটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করব না, কোনো একটা কম্পোনেন্টের কাজ যখন ওই ইনস্ট্রাকশনটা শেষ হয়ে যাবে অন্য একটা কম্পোনেন্ট অন্য একটা ইনস্ট্রাকশন ওই কম্পোনেন্টটা ইউজ করা শুরু করে দিতে পারবে, তার মানে প্যারালালি চলবে আর কি। সো এতে করে যে আমাদের পারফরমেন্সটা কিরকম ইনক্রিজ করে এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, যে আমরা বলছিলাম যে আমাদের নর্মাল ক্ষেত্রে আমরা কোন টাইমটাকে ক্লক পিরিয়ড হিসেবে বাছাই করব, যে অপারেশনটাতে সবচেয়ে বেশি টাইম লাগে। সো এখানে একটা উদাহরণ দিছে কি যে কিছু অপারেশন আমাদের এখানে দেওয়া আছে, এবং বলেছে কি যে একটা অপারেশনের যে কম্পোনেন্টগুলো ইউজ করতে কি কি টাইম লাগে, যে কোনো অপারেশনের ইনস্ট্রাকশন ফেচ করতে, মানে এই কাজটা করতে 200 পিকোসেকেন্ড লাগে।
রেজিস্টারের কাজ বা রেজিস্টারের কাজ করতে 100 পিকোসেকেন্ড লাগে, আর বাকি সবকিছু করতে কি 200 করে পিকোসেকেন্ড লাগে। তার মানে কি যে ইনস্ট্রাকশন ফেচ করতে 200 পিকোসেকেন্ড, এএলইউ অপারেশন করতে 200 পিকোসেকেন্ড, মেমোরি কাজ করতে 200 পিকোসেকেন্ড, শুধু রেজিস্টার রিড আর রাইট করতে 100 পিকোসেকেন্ড করে লাগে। এখানে এটা বলে দিছে, এই সিনারিওটাতে এই ডাটাগুলা দিয়ে দিছে। সো যেটা হয় যে আমাদের লোড অপারেশনটা যেহেতু সবগুলা কম্পোনেন্টই ইউজ করে, তার মানে সে ইনস্ট্রাকশন ফেচ করবে, তারপর ইনস্ট্রাকশন ডিকোড করবে, তারপর এএলইউ অপারেশন করবে, তারপর মেমোরির সাথে মেমোরি থেকে রিড করে আনবে ডাটা, এবং কি রেজিস্টারে রাইট করে দিবে। এই সবগুলো অপারেশন যেহেতু করবে তার টোটাল টাইম লাগবে কি 800 পিকোসেকেন্ড। সিমিলারলি বাকি অপারেশনগুলোও দেখেন যে এখানে স্টোরের ক্ষেত্রে আমাদের যেহেতু আর রাইট করা লাগে না, ফিডব্যাক মানে রাইট ব্যাক করা লাগে না রেজিস্টারে, সো এই অংশটা ইউজ হয়নি। সিমিলারলি আর ফরম্যাটগুলোর ক্ষেত্রে মেমোরি অংশটা ইউজ হয়নি, তারপর ব্রাঞ্চিং এর ক্ষেত্রে এই দুইটা ইউজ হয়নি। সো সবচেয়ে বেশি টাইম লাগতেছে আমাদের কি লোড অপারেশনটাতে। সো আমরা আমাদের যে ক্লক পিরিয়ডটা বাছাই করবো কি এই 800 পিকোসেকেন্ডকে আমরা ক্লক পিরিয়ড বাছাই করব। তার মানে যে সবগুলো ইনস্ট্রাকশনের জন্যই বরাদ্দ থাকবে 800 পিকোসেকেন্ড, তার মানে এই 4টা ইনস্ট্রাকশনে প্রত্যেকে 800 পিকোসেকেন্ড টাইম নিবে। ওরা এই টাইমটাতে অপেক্ষা করে বসে থাকবে, বা এই টাইমটা ওদের অ্যাকচুয়ালি ওয়েস্ট হবে। যেহেতু 800 পিকোসেকেন্ড পরেই আরেকটা ইনস্ট্রাকশন ফেচ হবে, তার মানে এই টাইমে ওরা অ্যাকচুয়ালি কম্পোনেন্টগুলা বসে থাকবে, কোনো কেউই তাদেরকে ইউজ করবে না, কিন্তু অন্য একটা ইনস্ট্রাকশনও ফেচ হবে না, সো এই টাইমটা কি ওয়েস্ট হবে। সো এটারই উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে আমাদের এখানে একটা সিনারিও নেওয়া হয়েছে যেখানে আগের মতোই এই টাইমগুলো লাগে। সো সিনারিওটা কি যে আমরা 3টা লোড অপারেশন করব। সো যেটা হবে যে 3টা লোড অপারেশন করব, সো প্রত্যেকটা নিশ্চয়ই 800 পিকোসেকেন্ড টাইম লাগবে। সো এই যে এখানে দেখেন যে যেটা করছে যে ইনস্ট্রাকশন ফেচ 200, রেজিস্টার 100, এএলইউ 200, ডাটা অ্যাক্সেস 200, রেজিস্টার আবার 100। সো এই কাজটা পুরোটাতে 800 পিকোসেকেন্ড। তার মানে 3টা লোড ইনস্ট্রাকশন যদি সিকোয়েন্সিয়ালি আমাদের সিম্পল ডায়াগ্রাম যেটা আমরা এতদিন করছি ওটা দিয়ে করতে যাই, তাহলে আমাদের কত লাগবে যে 800 ইন্টু 3, 800 ইন্টু 3 টোটাল কি 2400 টাইম লাগবে। আচ্ছা, 2400 পিকোসেকেন্ড টাইম লাগবে। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের পাইপলাইন ওই ওয়েটাতে যদি আমরা করতে যাই, আমরা বলছি পাইপলাইনের ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড বা ক্লক পিরিয়ড কোনটাকে বাছাই করি, যে কম্পোনেন্টটা সবচেয়ে বেশি টাইম লাগবে সেটাই আমাদের ক্লক পিরিয়ড হয়। সো আমাদের আমরা দেখছি যে এখানে উদাহরণ বলেই দিছে ওরা এই সিনারিওতে যে 100 পিকোসেকেন্ড শুধু রেজিস্টার রিড রাইটে লাগে, আর বাকি সবগুলোতে 200 পিকোসেকেন্ড লাগে। সো আমাদের ক্লক পিরিয়ডটা টাইমটা হবে কি, সেটা এইভাবে লিখি, সিটি না টিসি। সো টাইমটা ক্লক পিরিয়ডটা হবে কি 200 পিকোসেকেন্ড, যেটা যে কম্পোনেন্টে সবচেয়ে বেশি টাইম লাগে সেটা হবে আমাদের ক্লক পিরিয়ড। সো আমরা যদি পাইপলাইন ওয়েতে চিন্তা করি যে একটা ইনস্ট্রাকশন, একটা লোড ইনস্ট্রাকশন যখন ফেচ হয়ে যাবে, ওর কাজ যখন শেষ, ও তখন পরের ধাপে চলে যাবে, তখন আমরা চাইলে পরের লোড ইনস্ট্রাকশনটাকে ফেচ করা শুরু করে দিতে পারি। সিমিলারলি এই লোড ইনস্ট্রাকশন ফেচিং হয়ে গেলে আমরা পরেরটাকে ফেচ করা শুরু করে দিতে পারি। সো আমাদের এখানে ফিক্সড কি কম্পোনেন্টের টাইমটা। সো আমরা জানি রেজিস্টারে 100 পিকোসেকেন্ড লাগে, কিন্তু ওর যেহেতু ক্লক পিরিয়ডটা ফিক্স, তার মানে ও এই 200 পিকোসেকেন্ড ক্লক পিরিয়ডের মধ্যে বাকি 100 পিকোসেকেন্ড, ওর যেহেতু 100 পিকোসেকেন্ড লাগতেছে, বাকি 100 পিকোসেকেন্ড ওকে ওয়েট করে বসে থাকবে। সো এখানে ওয়েস্ট হচ্ছে কি মাঝখানে জাস্ট 100 পিকোসেকেন্ড, যে এখানেও মাঝখানে 100 পিকোসেকেন্ড ওয়েট হচ্ছে। সো আচ্ছা, সো যেটা হবে যে এখানে তার মানে এখানে 3টা এক্সিকিউট হইতে কত টাইম লাগবে, দেখেন যে এখানে হলো যে এই যেহেতু 200 করে টাইম লাগে প্রত্যেকটার, এবং 200 প্রত্যেকটা কম্পোনেন্ট, এবং কম্পোনেন্ট লাগে লোডের জন্য 5টা। সো 5 ইন্টু 200 কত, 5 ইন্টু 200 ইজ ইকুয়াল টু 1000 পিকোসেকেন্ড। একটা ইনস্ট্রাকশনের জন্য 1000 পিকোসেকেন্ড টাইম লাগতেছে, এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন এবং পরের ইনস্ট্রাকশনটা কি জাস্ট প্রথম 200 পিকোসেকেন্ড ওয়েট করবে, তারপরেরটা কি এটা থেকে পরে 200 পিকোসেকেন্ড। সো এক্সট্রা এখানে টাইম লাগতেছে কত,
ওয়েট করার জন্য এখানে ২ টা অপারেশন আছে। প্রথমটা ওয়েট করছে ২০০ পিকোসেকেন্ড, পরেরটা ওয়েট করছে ৪০০ পিকোসেকেন্ড। সো এদিকে এক্সট্রা টাইম লাগতেছে কত? ৪০০ পিকোসেকেন্ড। সো টোটাল টাইম লাগছে কত? এই পুরা ৩টা অপারেশন শেষ হইতে টোটাল টাইম লাগছে কত? ১৪০০ পিকোসেকেন্ড। সো এখানে টাইম ওয়েস্ট যেটা হচ্ছে সেটা কি, যে প্রত্যেকটার জন্য এখানে মাঝখানে ১০০ পিকোসেকেন্ড ওয়েস্ট হচ্ছে। এই যে ১০০ পিকোসেকেন্ড, এদিকে ১০০ পিকোসেকেন্ড, টোটাল ২০০ পিকোসেকেন্ড প্রত্যেকটার জন্য ওয়েস্ট হচ্ছে। এই যে এখানে আগে ৮০০ করেছিল একটার জন্য, কিন্তু এখন ১০০০ করে লাগতেছে, মানে ১০০০ করে লাগতেছে একটার জন্য। কিন্তু এই টোটাল একসাথে ৩টা যখন হচ্ছে তখন কি টাইম কমে যাচ্ছে। তার মানে যখন আমরা প্যারালালি করার ট্রাই করি তখন যেটা হয় যে অনেকগুলো ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে তখন আমাদের অ্যাকচুয়ালি এট দ্য এন্ড টাইমটা কম লাগবে। যদিও একটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালটাই বেশি ভালো, কারণ ওর অ্যাকচুয়ালি ৮০০ পিকোসেকেন্ড লাগতেছে একটা ইনস্ট্রাকশনের জন্য, কিন্তু আমাদের এখানে একটা ইনস্ট্রাকশনের জন্য কি ১০০০ পিকোসেকেন্ড খরচ হচ্ছে। এই যে এই পর্যন্ত হলো টাইম লাগবে। সো এই ১০০০ পিকোসেকেন্ড যেহেতু একটার জন্য লাগতেছে, একটা দেখে মনে হইতে পারে যে কি, যে আমাদের পাইপলাইনটা হয়তো বেশি খারাপ পারফরমেন্স করতেছে। কিন্তু যেটা দেখা যাবে যে যখন আমরা ইনস্ট্রাকশন বাড়াইতে থাকবো, তার মানে আমাদের একটা প্রোগ্রাম যখন পুরাটা, আমাদের একটা প্রোগ্রামে তো আর একটা ইনস্ট্রাকশন থাকবে না, অনেকগুলো ইনস্ট্রাকশন থাকবে। ১০০টা, ২০০টা, ৩০০টা, ৪০০টা, ১০০০, অনেক ইনস্ট্রাকশন থাকবে। সো যখন অনেক বেশি ইনস্ট্রাকশন থাকবে তখন আমরা যখন পাইপলাইন ইউজ করব তখন দেখা যাবে কি টোটাল টাইমটা, মানে আমাদের যে থ্রুপুট, যেটা আমাদের যে থ্রুপুটটা কি, যে টোটাল টাইম কত লাগতেছে বা প্রতি প্রতি ১ সেকেন্ডে কতটুকু কাজ হচ্ছে, ওইটা অনেক বেড়ে যাবে। কারণ আমাদের অনেকগুলা ইনস্ট্রাকশন আমরা অনেক কম টাইমে করে ফেলতে পারবো। কিন্তু সিকোয়েন্সিয়ালে দেখা যাবে যদিও একটাতে কম টাইম লাগতেছে, কিন্তু সিকোয়েন্সিয়াল হয় প্রত্যেকটা অনেক, যখন অনেকগুলা ইনস্ট্রাকশন থাকবে সবগুলার একত্রে অনেক বেশি টাইম লাগবে। সো এখান থেকে আমরা দেখতেছি যে ১৪০০ পিকোসেকেন্ড আর ২৪০০, এই দুইটাকে যদি ভাগ করি আমরা পারফরমেন্স কতটুকু বাড়তেছে এটা চলে আসবে। বা ২৪০০কে যদি ১৪০০ দিয়ে ভাগ করি তখন আমরা বুঝতে পারবো। ২৪০০কে যদি ১৪০০ দিয়ে ভাগ করি যে আমাদের নতুন ডিজাইন করা ডায়াগ্রামটাতে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে এটা চলে আসবে, which is 1.71। আমরা যখন এই ইনস্ট্রাকশনের পরিমাণ আরো বাড়াবো তখন আমরা দেখবো কি এই পারফরমেন্সটা আরো বেশি ইনক্রিজ করতেছে। পারফরমেন্সটা ইনক্রিজ করে সর্বোচ্চ কতটুকুতে যাইতে পারবে? অনেক এইগুলোর উপর অনেক এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে পারফরমেন্সটা ইনক্রিজ করে সর্বোচ্চ যতগুলা কম্পোনেন্ট আছে তত টাইমস হবে। তার মানে এখানে আমাদের যেহেতু ৫টা কম্পোনেন্টস আছে, তার মানে কি 5 টাইমস হইতে পারবে। আর এই উপরে উদাহরণটাতে যেহেতু আমাদের ৪টা কম্পোনেন্ট ছিল, এই যে এটাতে যেহেতু আমাদের ৪টা কম্পোনেন্ট ছিল, তার মানে পারফরমেন্সটা ম্যাক্সিমাম কি 4 টাইমস হইতে পারবে। তার মানে আমাদের পাইপলাইনটা ৫টা কম্পোনেন্টওয়ালা যে কোনো ডিভাইস বা যে কোনো সার্কিট, যেটা আমাদের এই ডায়াগ্রামটার যে ৫টা কম্পোনেন্ট আছে, আমাদের যে প্রসেসরের ডায়াগ্রামটা যেহেতু ৫টা কম্পোনেন্ট আছে, তার মানে আমাদের পাইপলাইন আর্কিটেকচারটা আমাদের যে নর্মাল সিম্পল আর্কিটেকচার আছে এটার চেয়ে ম্যাক্সিমাম 5 টাইমস বেশি ভালো পারফরমেন্স দিতে পারবে। তার মানে আমাদের ইনস্ট্রাকশন যত বাড়াবো তত কি 10⁵ এর কাছাকাছি যাবে এটা, এই পারফরমেন্স ইনক্রিজটা। আচ্ছা, ওকে। সো আচ্ছা, তাহলে এখন তার মানে পাইপলাইন এত ভালো, পাইপলাইন জিনিসটা মানে প্যারালালি কোনো কিছু এক্সিকিউট করা অনেক ভালো, আমরা বুঝতে পারছি যে পারফরমেন্স অনেক ইনক্রিজ করে। তাহলে সমস্যাটা কোথায়? যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু সমস্যা আছে, কারণ এখনো কি আমাদের রিসার্চের কাজ চলতেছে এইসব আর্কিটেকচার নিয়ে, এবং আরো অনেক অনেক কিছু এরপরে আসছে, আরো অনেক নতুন এডিশন হয়েছে, অনেক কিছু আরো নতুন ডিজাইন আসছে। সো এই আমাদের মাত্র যে পাইপলাইন ডিজাইনটা দেখলাম, এটা তো সমস্যাটা কোথায়? যে আমরা বলছি যে এই
এই দুটো অপারেশন যখন আমরা দেখাইছিলাম উদাহরণ হিসেবে, এই দুইটা অপারেশন অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অপারেশন। এরকম যদি হয় যে একটা অপারেশন আরেকটা অপারেশনের উপর ডিপেন্ড করতেছে, ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, এরকম যদি হয় যে x1 x2 x3, তার মানে x2 আর x3 যোগ করে আমরা x1 এ রাইট করতেছি। এটার উদাহরণ যদি আমি দেই যে a ইকুয়াল টু b প্লাস সি, এরকম আর কি। ধরেন b যদি 5 হয় আর সি যদি 2 হয়, এর মধ্যে হবে 7, এর মধ্যে লেখা হবে 7, কারণ 5 আর 2 যোগ করে 7 হয়। আচ্ছা, আরেকটা অপারেশন যদি এর পরের ইনস্ট্রাকশন যদি এরকম হয়, জাস্ট একটা ইনস্ট্রাকশন নিলাম র্যান্ডমলি, x1 x4, আচ্ছা। সো এখানে যেটা করছি যে এই দুইটা যোগ করে x1 এ রাইট করছি এবং নিচের পরের অ্যাডের পরে আরেকটা ইনস্ট্রাকশন লিখছি, সেটা কি যে x1 থেকে x4 বাদ দিয়ে সেটা x2 তে অ্যাসাইন করছি। সো এখানে যেটা হয়েছে এই দুইটা অপারেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অপারেশন না। এখানে x1 আর x2 আর x3 এর মান যোগ করে আমরা x1 এ রাইট করছি। সো এই যে 7, আপডেটেড 7 যেটা x1 এ, ধরেন যে আগে এতে ছিল 3, কিন্তু এই অপারেশনটা হওয়ার পরে এতে রাইট হয়ে গেছে 7। সো আমরা এইখানে এই পরের অপারেশনটাতে কিন্তু 7 ইউজ করতে চাইবো নিয়ম অনুযায়ী, কারণ x1 এর আপডেটেড মানটাই আমরা এখানে ইউজ করতে চাইবো। সো এই অপারেশনটা পুরাটা কমপ্লিট হয়ে যদি x1 এর ভ্যালুটা রাইট না করে এই পরের অপারেশনটা কি এক্সিকিউট হইতে পারবে না, কারণ এই পরের অপারেশনের যে x1 মানটা, এটা কি এই x1 এর উপর কি ডিপেন্ড করছে। সো তার মানে কি এই এডিশন অপারেশনটা এক্সিকিউশন শেষ হলেই পরে এটার কাজ, পরের অপারেশনটার কাজ শুরু হইতে পারবে। সো এই যে ডিপেন্ডেন্ট অপারেশনগুলা বা আরো কিছু কারণ আছে যে কারণে কি পাইপলাইনে কি সবসময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি না, পাইপলাইনে বা সবসময় প্যারালাল ওয়েতে কাজ করতে পারি না। সো এই যে পাইপলাইনের এই সমস্যাগুলা, এগুলাকে আমরা কি বলতেছি, হ্যাজার্ডস। হ্যাজার্ড জিনিসটার মানে কি যে আমাদের পাইপলাইন ডিজাইনটা আনার পরে কি কি সমস্যা অ্যারাইজ করেছে। আমরা দেখলাম যে পাইপলাইনে আমাদের পারফরমেন্স অনেক বেড়ে যায়, কিন্তু পাইপলাইন আনার পরে তাহলে কি কি সমস্যা অ্যারাইজ করেছে এবং ওগুলাকে কিভাবে ডিল করা হয়, এই অংশটাই আমরা এই হ্যাজার্ড অংশে আলোচনা করব। সো আমরা দেখি যে আমাদের কি কি ধরনের হ্যাজার্ড আছে।